1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বিস্ফোরিত হয় দুটি পারমাণবিক বোমা। মাত্র দুইটি বোমার আঘাতে শহর দুটি ধ্বংস হয়ে যায়। তার মানে ভেবে দেখেছেন ঠিক কী পরিমাণ শক্তিশালী ছিল সেই পারমাণবিক বোমাগুলো? কিংবা এমনটি কখনো কি কল্পনা করে দেখেছেন যে একটা ভূমিকম্প এরকম শত শত পারমাণবিক বোমার থেকে শক্তিশালী হতে পারে? এরকম একটি বা দুইটি নয়, 334টি পারমাণবিক বোমার সমান শক্তি সম্পন্ন ছিল রিসেন্টলি মিয়ানমারে ঘটে যাওয়া সেই ভূমিকম্পটি। প্রকৃতি তার বিচিত্র স্বভাবের কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত ঘটায়। বিশেষ করে খরা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, এমনকি দাবানল সহ বিভিন্ন সময় ভূমিকম্পও দেখা যায়। আর ভূমিকম্পের মাত্রা যদি বেড়ে যায় তাহলে সেটা সুনামির আকার ধারণ করে। বেশিরভাগ সময় এসব প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুরো একটা দেশকে কিংবা একটা অঞ্চলকে ভোগ করতে হয়। সেই সাথে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করাটাও বেশ কঠিন। উপরন্তু এমন প্রাকৃতিক দুর্যোগ যে কোনো একটা জাতির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিশ্চয়ই অনুমান করতে পারেন। গত 28 মার্চ 2025 এই ভয়াবহ ভূমিকম্পের সূত্রপাত হয়েছিল মিয়ানমারের মান্দালয় থেকে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদ জেস ফনিক CNN-কে জানিয়েছেন যে আগামীতে আরও 2 মাস যাবৎ মিয়ানমার ভূমিকম্পের ঝুঁকিতে থাকতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে বোমা হামলা হয় এখানে তো প্রায় 2 লাখের বেশি মানুষ মারা গেছে। তাহলে সেই হিসাবে 334টি পারমাণবিক বোমার সমান শক্তি সম্পন্ন এই ভূমিকম্পে পুরো মিয়ানমার তো বটেই, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, থাইল্যান্ড সবারই তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। তাহলে এমনটি কেন হলো না? এমনটি না হওয়ার কারণ হলো এই মহাশক্তি সম্পন্ন ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে হয়েছে। আর সাধারণত ভূপৃষ্ঠের যত কাছাকাছি ভূমিকম্প হবে, রিক্টার স্কেলের যদি মাত্রা কমও হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণত বেশি হবে। তবে যেহেতু এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের মোটামুটি গভীরে হয়েছে তাই এর ধ্বংসযজ্ঞের পরিমাণ কম হয়েছে। তবে সেই হিসাবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। কেননা এই ভূমিকম্পের তীব্রতা এতই বেশি ছিল যে পার্শ্ববর্তী থাইল্যান্ড, দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, বাংলাদেশ থেকে ওর কম্পন অনুভূত হয়েছে। তবে এই 7 দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়তে দেখা গিয়েছে, যার কারণে আরও নিখোঁজ হয়েছে শতাধিক মানুষ এবং ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায়। BBC বাংলার একটি প্রতিবেদন থেকে জানা যায় যে মিয়ানমারের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এখন পর্যন্ত দেশটির বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে প্রায় 2000-এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর আহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। চলুন এবার জেনে আসা যাক যে ভূমিকম্পের মাত্রাগুলো ঠিক কী পরিমাণে হয়ে থাকে। সাধারণত ভূমিকম্পের মাত্রা মাপা হয় রিক্টার স্কেলে। রিক্টার স্কেলে এর মাত্রা যদি 2.5 বা তার কম হয় তাহলে সাধারণত মানুষ সেটি অনুভব করতে পারে না, তবে এটি সিসমোগ্রাফে ধরা পড়ে। 2.5 থেকে 5.4-এর মধ্যে যদি ভূমিকম্প হয় তাহলে হালকা কম্পন সহ সাধারণত তেমন ক্ষয়ক্ষতি হয় না বললেই চলে। কিন্তু ভূমিকম্পের মাত্রা যদি 5.5 থেকে 6-এর মাঝামাঝি হয় তাহলে মাঝারি কম্পন সহ দুর্বল ভবনগুলোর ক্ষয়ক্ষতি হতে পারে। সাধারণত 6.1 থেকে 6.9 মাত্রার ভূমিকম্প এটি বেশ শক্তিশালী হিসেবে ধরা হয়। আর এ ধরনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভূমিকম্পের মাত্রা যদি 7 ক্রস করে কিংবা 7 থেকে 7.9-এর কাছাকাছি হয় তাহলে সেই এলাকায় ভয়াবহ ভূমিকম্প দেখা যায়। এমনকি বিস্তৃত এলাকায় ভবন ধস এবং ব্যাপক ক্ষয়ক্ষতির দেখা যেতে পারে। কিন্তু ভূমিকম্পের মাত্রা যদি 8 বা তার বেশি হয় তাহলে এটি মহা বিপর্যয়ের সংকেত, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি হতে পারে, এমনকি সুনামির সৃষ্টি হতে পারে। সাধারণভাবে 5.5 মাত্রার ভূমিকম্পই খুবই বিপজ্জনক, বিশেষ করে সেটি যদি জনবহুল এলাকায় হয় বা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হয়। এবার নিশ্চয়ই ক্লিয়ার যে মিয়ানমারের ভূমিকম্পটি খুব সাধারণ ভূমিকম্প ছিল না। কিন্তু এখন একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হলো যে ভূমিকম্পের আসল কারণ কি? ভূতত্ত্ববিদদের মতে ভূমিকম্প প্রধানত টেকটনিক প্লেটের গতিবিধির কারণে হয়ে থাকে। আর মূলত ইন্ডিয়ান টেকটনিক প্লেট আর ইউরেশিয়ান টেকটনিক প্লেটের উপরেই যেহেতু মিয়ানমারের অবস্থান, সুতরাং এই টেকটনিক প্লেটগুলোর মুভমেন্টের কারণে এই ভয়াবহ ভূমিকম্পটি মিয়ানমারে দেখা গিয়েছে। আর বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে ইন্ডিয়ান টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেট প্রতিনিয়ত একটির নিচে আরেকটি ঢুকে যাচ্ছে। সো এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, কেননা এর পরবর্তী ভিডিওতে ভূমিকম্প নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।